শুভরাত্রি friends. Am I audible? Am I audible? Am I audible? Yes, am I audible? I'm audible. Yes, am I audible? আমি শুরু করছি। আজকের সাবজেক্টও এই আরজি কর মেডিকেল কলেজ ক্যাম্পাসের ট্র্যাজেডি সংক্রান্ত। ওই ট্র্যাজেডি সংক্রান্ত আজকে ব্যাকগ্রাউন্ডে অন্য প্রেক্ষাপটটা নিয়ে আসবো এই ঘটনার বিশ্লেষণটা করার জন্য। গতকাল আলোচনা করেছি আমরা ফরেন্সিক রিপোর্টটা এটা বেসিস, ওটা নিয়ে আজকে বেশি কোনো কথা বলবো না। আজকে প্রেক্ষাপটটা বলবো আরজি কর ক্যাম্পাসের, আর বৃহত্তর প্রেক্ষাপটটা ভারতবর্ষের ইতিহাসের। হাই লেভেল পলিটিক্যাল মার্ডার্স, ক্রাইমসের যে ব্যাকরণটা চলে আসছে সেই প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো। এবার তার আগে আমি কয়েকটা নোটস দিয়েছি, সেই নোটসগুলো একটু পড়ে শুনিয়ে দিই। একটা হচ্ছে যেমন এই ঘোষ মশাই, যিনি আরজি করের প্রিন্সিপাল ছিলেন এক সময়, আরজি কর থেকে ট্রান্সফার হয়ে 24 ঘন্টার মধ্যে একবার ফিরে এসেছিলেন, আর একবার 1 মাসের মধ্যে ফিরেছিলেন। এত বড় ক্রাইমের পর একে পাঠানো হলো ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে। হেলথ মিনিস্টারের নিশ্চয়ই কোনো গোপন খেলা আছে, অথবা আমাদের মতো মূর্খ লোকেরা এই গোপন জিনিসটা বুঝতে কিছু সময় নিচ্ছে। আর একটা নোট দিয়েছি, সরকার তদন্ত বিকৃত করছে প্রথম দিন থেকে, প্রথম মুহূর্ত থেকে। আরও 7 দিন চাইছে সমস্ত প্রমাণ তথ্য লোপাট করতে, তারপর সিবিআইকে কেস দেবে। যারা কোনো তথ্য পাবে না তখন তারা ফেল করবে, তখন উনি ব্লেম করবেন সিবিআই কিছু করতে পারলো না। আরেকটা নোট দিয়েছি, একটা রেপ ও হত্যার তদন্ত সরকার বিকৃত করছে একদম প্রথম মুহূর্ত থেকে এবং বানচাল করার চেষ্টা করছে। এটা বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের আন্দোলনের মূল কারণ। যদি প্রথম মুহূর্তেই থেকেই এই ফ্যাক্টসগুলোকে ডিস্টর্ট করা, ইনভেস্টিগেশনকে ডেভিয়েট করা, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা সরকার না করত, তাহলে এই বিক্ষোভটা কিন্তু আজকে গোটা পশ্চিম বাংলার সব ছড়িয়ে পড়তো না। কে মিথ্যাবাদী, প্রিন্সিপাল না চিফ মিনিস্টার? প্রিন্সিপাল বলল যে আমার বিবেকের তাড়নায় পদত্যাগ করেছি, আমাকে কেউ ফোন করেনি, পদত্যাগ করতে বলেনি, আমি নিজের বিবেকের তাড়নায় আমি পদত্যাগ করছি। আর মমতা ব্যানার্জির একদম অডিভিজুয়াল দেখুন, সেখানে বলছে উনি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছে, ওনাকে কিছু বুঝিয়েছে। আর একটা অডিভিজুয়াল মমতা ব্যানার্জি দেখা যাচ্ছে, সেখানে বলছেন আমরা তো ওদেরকে তাড়িয়ে দিয়েছি, এমএসভিপি এবং প্রিন্সিপাল তাড়িয়ে দিয়েছি। তাই যদি হবে ল্যাঙ্গুয়েজ, তাহলে তার পরক্ষণে কীভাবে দেখছি তার নতুন অ্যাপয়েন্টমেন্ট ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে। একটা জিনিস মনে রাখবেন, বলি যে এই যে প্রফেসর বা প্রিন্সিপালের মতো এই লেভেলের লোকেদের একটা ট্রান্সফার পোস্টিংয়ের জন্যে সিএমকে ডাইরেক্টলি ফাইলটা ডিল করতে হয়। সিএমকে ডাইরেক্টলি ফাইলটা ডিল করতে হয়। এই যে এতবার ইভিন প্রফেসর লেভেলে প্রমোশনের সময়ও সিএমকে ফাইলটা ডিল করতে হয়, অন্য কোনো লোয়ার ক্যাবিনেটের লোক নয়।
শুধু হেলথ মিনিস্টার বা হেলথ সেক্রেটারি নয়, সিএম পর্যন্ত ফাইলটা যায়, তাকে ডিল করতে হয়। এবং এই ঘোষ মশাইয়ের সম্বন্ধে সিএম যথেষ্ট ওয়াকিবহাল। তা না হলে যখন তাকে প্রথমবার ট্রান্সফার আউট করলো আরজিকর থেকে, এটা সিএম জানতেন, তার সই এটা হয়েছে। যখন ট্রান্সফার ইন হলেন, তার সইতেই হয়েছে। আবার একবার ট্রান্সফার আউট, সেটা তার সইতেই হয়েছে। আর একবার ট্রান্সফার ইন, তার সইতেই হয়েছে। আবার আজকের যে ঘটনা ঘটল, এটা ওনার সই ছাড়া এটা হয়নি। ওনার সঙ্গে কি গোপন সম্পর্ক, কি গোপন সম্পর্ক, এটা বুঝবার। আরেকটা লিখেছি, কিছু নেকড়ের সাহায্যে মমতা ক্ষমতায় এসেছিলেন, সেই নেকড়েরা এখন নিজেদের স্বার্থে স্বাধীনভাবে আচরণ করছে, মমতার নিয়ন্ত্রণের বাইরে। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। একটা নোট দিয়েছি, যদি না সরকারকে আজ ডাক্তার সমাজ বাধ্য করে আরজি করে রেপ মার্ডার কেসের পুরোটা প্রকাশ করাতে, আর একটা রেপ মার্ডারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। Be sure another rape and kill of a doctor, if not doctors of West Bengal today, compel this government to reveal facts. আর একটা লিখেছি, এই যে ক্রিকেটার একটা বিশাল বক্তব্য রেখেছি, ফিস্তি করে লিখেছি, দিস ইজ এ গুড ক্রিকেটার, গুড এন্টারটেনার, বাট এ পলিটিক্যাল স্কাউন্ড্রেল। যুগসংখ্যের গতকালের একটা পেজ ছবি করে দিয়েছি। গতকাল ভাতারে এক সিভিক ভলেন্টিয়ার, এক মহিলা ডাক্তারকে তার স্বার্থে, যেহেতু কোনো কারণে তার কিছু চেয়েছে, সেটা পায়নি, তাকে থ্রেট করেছে, মহিলা ডাক্তারকে রেপ অ্যান্ড মার্ডার করার থ্রেট করেছে। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স, মমতার খুব প্রিয় সৈনিক, পার্টির সমস্ত সম্পদ। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার্স। আমি এবার আসছি আজকের আলোচনায় আসছি। ইয়েস, আমি আসছি। আমি এবার পোস্টমর্টেম নিয়ে আজকে আর আলোচনা করব না। এবার আসছি কতগুলো ফ্যাক্টস থেকে। এটা ক্লিয়ার হবে যে প্রথম মুহূর্ত থেকে এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, কর্তৃপক্ষই চেষ্টা করেছে। যেমন প্রথম যখন সকালে এই দুর্ভাগা মা আর বাবার কাছে ফোনটা গেল, তাতে প্রথমে বলেছিল, আপনারা আসুন, আপনার মেয়ে খুব সিরিয়াস অবস্থায় আছে। পরের ফোনটা গেল যে সুইসাইড করেছে। তাই তো, এগুলো হচ্ছে যে একদম বাবা মায়ের স্টেটমেন্ট। এবং তারপরে আরেকটা স্টেটমেন্ট বাবা মায়ের, যে পুলিশ বাড়িতে গিয়েছে টাকার বস্তা নিয়ে, টাকার ডিল করতে গিয়েছে। এ স্টেটমেন্ট কোনো মিডিয়ার নয়, থার্ড পার্সনের নয়, এটা বাপ মায়ের। বাপ মা উত্তর দিয়েছে, আপনারা আমাদের আর অপমান করবেন না, যা বলেছেন এটাই শেষ, আর একবারও বলবেন না। অর্থাৎ বাপ মায়ের মুখ বন্ধ করতে চেয়েছে। এবং তারপর যে ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিল প্রথমে গভর্নমেন্ট, সেখানে এক সাইকিয়াট্রিস্টকে টিমের হেড করা হয়েছিল। পরিষ্কার চক্রান্ত ছিল। এই লেডি ডক্টর, সেকেন্ড ইয়ার পিজিটি ইন চেস্ট মেডিসিন, ওয়াজ সাফারিং ফ্রম সাম সাইকিয়াট্রিক মেন্টাল প্রবলেম, এবং সে হ্যাং করেছে। এইটা প্রমাণ করার জন্য এই টিম তৈরি করেছিল। তারপরে যেটা হচ্ছে, চক্রান্ত
অনেকটাই ভেঙে যায় যে মুহূর্তে ডাক্তারি পড়া ছাত্ররা, জুনিয়র সিনিয়ররা দৌড়ে এসে গভর্নমেন্টের এই চক্রান্তটাকে থামিয়ে দেয় এবং নিজেদের গ্যাংকে দিয়ে পোস্টমর্টেম করিয়ে হারেডলি বডিকে ক্রিমেট করার চেষ্টা করেছিল, কিন্তু ওরা চাপ দিয়ে নিজেদের সামনে পোস্টমর্টেম করাতে কর্তৃপক্ষকে বাধ্য করে। এবং ইনিশিয়াল যে পোস্টমর্টেম যে হ্যান্ডরাইটিংটা যারা করেছিল, সেই হ্যান্ডরাইটিংয়ের ছবিটা ওরা ক্যামেরায় তুলে দেয়, সেটাকে ওরা সঙ্গে সঙ্গে মিডিয়াতে দিয়ে দেয়। কারণ মিডিয়াতে না দিলে যাদের কাছে এই ক্যামেরা থাকে তাদেরকে পরবর্তীকালে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে ভেঙে চোরমার করে দেবে। ওরা সেদিন ভাইরাল করেছিল বলে আজকে পশ্চিমবঙ্গের লোকে জানতে পারছে হোয়াট ইজ দ্য অরিজিনাল হ্যান্ড রিটেন রিপোর্ট অফ দি পোস্টমর্টম। সেখানে যা কিছু পাওয়া গেছে এটা পরিষ্কার যে গ্যাং রেপ এবং মাল্টিপল ক্রিমিনালস। আর একটা প্রমাণ যেভাবে নেচার অফ দ্য ইনজুরিজ দেখা যাচ্ছে, এর উপরে একটা বহুদিন যাবৎ একটা আক্রোশ ছিল এবং এটা অর্গানাইজ প্ল্যান্ড, এটা নাহলে এই বুচারি হয়, এই অত্যাচার হয় না। এবার দেখুন আর একটা জিনিস, দেখুন আচরণ, প্রিন্সিপালের আচরণ কি। প্রিন্সিপালের আচরণ দেখুন কিরকম। উনি বিবৃতি দিলেন যে আমি বিবেকের তাড়নায় এবং এত অপমানের পরে আমি আরজি করার এত উপকার করেছি, এত কিছু করেছি, আমি বিবেকের তাড়নায় পদত্যাগ করছি। আমাকে সরকারের কেউ বা উচ্চপদস্থ কেউ বাধ্য করেনি, কেউ কোনো ফোন করেনি। কিন্তু পাশাপাশি প্যারাল দেখুন, অন্য জায়গা থেকে সিএম অডিও ভিজুয়াল মিডিয়াতে দেখুন, সে বলছেন ফোনে ওর সঙ্গে কথা হয়েছে, ওর সঙ্গে ওকে অনেক বুঝিয়েছে। আর একটা অডিও ভিজুয়ালে সিএম বলছেন ওদেরকে তো আমরা তাড়িয়ে দিয়েছিস, প্রিন্সিপাল এমএসভিপি ওদেরকে তাড়িয়ে দিয়েছে। দেখুন দেখুন কন্ট্রাডিকশনস, দেখুন লেয়ার্স অফ লাইজ। হ্যাঁ, লাইজগুলো আস্তে আস্তে এক্সপোজড হচ্ছে। তারপর আরেকটা দেখুন, এখন সিএম বলছে কি, হ্যাঁ আমি রোববার পর্যন্ত সময় চেয়ে নিচ্ছি, এর মধ্যে বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ যদি তদন্ত করতে না পারে, ক্রিমিনালরা ধরতে পারে, তাহলে আমি এটা সিবিআইকে দিয়ে দেব। তাহলে আগে তো পুলিশ বলেছিল আমরা এই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করেছি, তাহলে স্বীকার করে দিচ্ছ আরো ক্রিমিনাল আছে, ক্রিমিনাল ধরতে হবে। তাহলে প্রথম থেকেই তোমরা জানো যে মাল্টিপল ক্রিমিনাল একটা গ্যাং আছে, এটা তোমরা হাইড করতে চেষ্টা করেছো। দেখুন একটা জিনিস বলি, আমি একটা জিনিস বলি আরেক একটুকে বলে রাখি, এই যে প্রিন্সিপাল মিস্টার ঘোষ, ডক্টর বলতে লজ্জা করছে আমার, এই যে দুবার আরজিকর থেকে করাপশনের চার্জে ছাত্রদের, স্টুডেন্টসদের চাপে ওকে সিএম ট্রান্সফার আউট করতে বাধ্য হয়েছিল। কি ক্ষমতা, 24 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল। তো মমতার ওকে এত কি প্রয়োজন? আর একবার ওকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 1 মাসের মধ্যে ফিরে এসেছিল। এই সিএমই ফিরিয়ে নিয়ে এসেছিলেন কিসের স্বার্থে? আরজিকরের মধ্যে কি এমন চক্র আছে যে চক্রে এই স্বাস্থ্যমন্ত্রী কাম হোম মিনিস্টার কাম চিফ মিনিস্টারের কি স্বার্থ? এবং আজকে এরকম একটা ক্রিমিনালকে সাসপেন্ড না করে তাকে প্রথমে বলা হলো রেজিগনেশন করেছে, পরে দেখা গেল তাকে ট্রান্সফার হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে। কিসের এত চক্রের কোথায় ইন্টারেস্ট দেখার? এবার একটা কথা বলি, মনে রাখবেন, যখন বেনাজির ভুট্টো পিপিপির 3বার পাকিস্তানের 3বার প্রাইম মিনিস্টার যখন ব্রড ডেলাইটে খুন হয়েছিল, তখন কিশিঙ্গার এক্স, ওদেরকে যেটা আমরা যেটা হোম সেক্রেটারি বলি, ওদের হোম সেক্রেটারি, হ্যাঁ, অ্যাডভাইসার ইউএসএ গভর্নমেন্টের, যিনি রক্তে জিউস এবং যাকে বলা হয় গত 100 বছরের ভারত পৃথিবীর
অন্যতম ইন্টেলিজেন্ট ডিপ্লোম্যাট, আই থিঙ্ক অনেকে বলেন মোস্ট ইন্টেলিজেন্ট ডিপ্লোম্যাট, তার একটা বিবৃতি। উনি বলেছিলেন, দেখবে যখন পৃথিবীতে কোনো প্রান্তে কোনো হাই লেভেল পলিটিক্যাল মার্ডার হয়, সেই মার্ডারে তোমরা সরাসরি ডিরেক্ট যে আসল যে প্ল্যানার অফ দি মার্ডারকে খুঁজে পাবে না। তখন তোমরা করবে কি, ইউ ট্রাই টু ট্রেস হু ইজ দ্য বেনিফিশিয়ারি ইন দিস মার্ডার। এটা একটা ক্রিমিনোলজির একটা বেসিক কথা উনি বলেছেন। এক্ষেত্রে মনে রাখবেন, এই যে আজকে বাংলার অভয়া ডক্টর এমডি করছে, সেকেন্ড ইয়ার পিজিটি অন ডিউটি, ক্যাম্পাসের মধ্যে ডিপার্টমেন্টে রেপড অ্যান্ড মার্ডার, গ্যাং রেপড অ্যান্ড মার্ডার, দিস এ হাই লেভেল কনস্পিরেসি, হাই লেভেল মার্ডার। এতে ওই সিভিক ভলেন্টিয়ার একমাত্র ব্রেন, এটা মনে করা মূর্খামি। কারণ ওকে মার্ডার করে রেপ কিন্তু ইনসিডেন্টাল রেপ করে মার্ডার খুব বড় পারপাস ছাড়া সম্ভব না। এই রেপের পেছনে মার্ডারের বিশাল একটা পারপাস আছে, এবং এই রেপে মাল্টিপল লোক জড়িত, একটা র্যাকেটের ইন্টারেস্ট জড়িত। এই র্যাকেটটা ডেফিনেটলি আরজিকর মেডিকেল কলেজে ইজ প্রেজেন্ট, এবং র্যাকেট কখনো একদিনে গড়ে ওঠে না। এক রাত্রে বাইর থেকে এসে ও র্যাকেট করে ঢুকে গেল, রেপ, গ্যাং রেপ, মার্ডার করলো, এটা হতে পারে না। চারতারার উপরে ক্যাম্পাসের মধ্যে এত সিসিটিভি ক্যামেরা, এত এত পুলিশ ঘুরছে, এত অবজারভার, এত লোক, একটা অর্গানাইজড ক্রাইম, একটা র্যাকেটের। এই র্যাকেটটা খুব এস্টাবলিশড, ভেরি স্ট্রং এস্টাবলিশড। তারা জানে কোনখান থেকে বেরিয়ে যেতে হবে, কোথায় সিসিটিভি ক্যামেরা, এবং তারা জানে তারা প্রোটেক্টেড হয়ে যাবে। এই কনফিডেন্স ইজ দেয়ার। একদিনে হয়নি, আস্তে আস্তে লেয়ার দেখুন, আস্তে আস্তে মনে রাখবেন, বিভিন্ন মেডিকেল কলেজে এখন কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে বিভিন্ন ইকুইপমেন্টস কেনার জন্য। সেখানে কাটমানি আছে, হিউজ কাটমানি। এই কাটমানির শেয়ারের জায়গা হচ্ছে অফিস, এমএসবিপি অফিস অ্যান্ড প্রিন্সিপাল অফিস। সেই জন্য আজকাল বহুদিন যাবৎ সিপিএমের যুগ থেকেই এই এমএসবিপি অফিসটা হচ্ছে পার্টি ক্যাডারদের, ডাক্তার নয়, পার্টি ক্যাডার, দোজ হু ক্যান সাকসেসফুলি শেয়ার দ্য কাট মানি ফর দ্য পার্টি। এবং সেখানে করাপশন যাতে না ধরা পড়ে যায়, সেজন্য আবার কিছু লোক ক্যাম্পাসে, বিভিন্ন লোক মুখ ফসকে বলে ফেলতে পারে। কিছু মুখ কাটা লোক আছে যারা সিধা কথা বলে দেয়, তাদেরকে ভয় দেখানোর জন্য গুন্ডা পোষা থাকে বিভিন্ন ক্যাম্পাসে। গুন্ডাদের দল থাকে, এরা পোষে। এই প্রিন্সিপাল অফিস থেকে, সুপার অফিস থেকে এগুলো পোষা হয়। এই প্রিন্সিপাল অফিস, সুপার অফিসে ইন্টার্ন হাউস স্টাফ ডাক্তাররা চট করে ঢুকতে পারে না। আজকেই কয়েকজন জুনিয়র ডাক্তারস বলেছে যে আমাদের কোনো অ্যাক্সেস নেই এই প্রিন্সিপাল অফিসে, সুপার অফিসে। ওখানে এবং দুটো রিঙে ওরা এটা সিকিউরিটি রিংয়ের মধ্যে বসে থাকে, এবং সেখানে একমাত্র ঢোকে নিজেদের পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড ছেলেরা, নিজেদের স্বার্থের লোকেরা আপ ডাউন করে। সাধারণ ছেলেমেয়েরা, সাধারণ স্টুডেন্ট, সাধারণ ডাক্তারদের প্রবেশ অতি কষ্টকর। এই সমস্ত গ্যাংস তৈরি হয়ে গেছে, একটা মানি র্যাকেট। আরেকটা হচ্ছে, সব মেডিকেল কলেজের ডাক্তাররা এখন রুলিং পলিটিক্যাল পার্টির ক্যাডার, এবং এই রুলিং পার্টির ক্যাডাররা হচ্ছে একটা সুবিধা হচ্ছে পার্টির, এটা হচ্ছে পার্টির স্ট্রেংথ দেয়, পার্টির পলিটিক্যাল স্ট্রেংথ দেয়। একটা মানি র্যাকেট, একটা পলিটিক্যাল স্ট্রেংথের র্যাকেট। এবং এই সমস্ত জায়গাতে অপোজিশন পলিটিক্যাল ভয়েস, ইভিন এ গুড ভয়েস ইজ ক্রাস্ট, ভেঙে ফেলা হয়। আমি একটা উদাহরণ দিই, ভেঙে ফেলা হয়। কোনো অপোজিশন ভয়েস, কোনো নিউট্রাল ভয়েস, কোনো গুড ভয়েস ওদের পছন্দ নয়, যেটা ওদের পার্টির স্বার্থের বাড়িতে, দে উইল ক্রাস ইট। আর একটা উঠে আসছে, আরজিকর মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে কি ড্রাগ র্যাকেট একটা তৈরি হয়েছে। এই ড্রাগ র্যাকেটে কোটি কোটি টাকার বিজনেস। আর এই যে বাংলার অভয়া, আরজিকরের অভয়া, একে কিছু দেখে ফেলেছিল, না কিছু নোংরামো, কিছু ক্রাইমসের সাক্ষী হয়ে গেছিল?
যে সাক্ষীকে লোপাট করতে হলো, লোপাট করতে হলো। আবার দেখুন, ওর মাকে কয়েক মাস ধরে বারে বারে বলেছে, মা আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। র্যাকেটস তৈরি হয়েছে, ড্রাগ র্যাকেটসও দেখে ফেলেছিল, বা অন্য কোনো ক্রাইমস দেখে ফেলেছিল যেটা চলে আসছে। এবং এত বড় একটা এই যে সিভিক ভলেন্টিয়ার, একটা ড্রাগ অ্যাডিক্ট লম্পট, 4 বার নাকি বিয়ে করেছে, টাকা তোলে বিভিন্ন লোককে পুলিশে চাকরি পাই দেওয়ার জন্যে, এবং সে কালীঘাটের পুলিশ স্টেশনে তার জামাই আদর, সে থাকে পুলিশ ব্যারাকে এবং পুলিশের ইউনিফর্ম পরে ঘুরে বেড়ায়। আরজিকর মেডিকেল কলেজ ক্যাম্পে সে তো বাইরের লোক, সেখানে প্রবেশ করে থাকে কি করে? এইগুলো একদম হাই লেভেল কানেকশন ছাড়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এবার আসছি আমি আর একটা জায়গায় আসবো, অর্থাৎ একটা হাই লেভেলে একটা এই যে র্যাকেটসগুলো, এই যে ড্রাগ র্যাকেট বলুন, মানি র্যাকেট বলুন, পলিটিক্যাল র্যাকেট বলুন, এই র্যাকেটগুলোর কিছু না কিছু এই আরজি করের দুর্ভাগা অভয়া জানতে পেরেছে বা দেখে ফেলেছিল। এইটাই র্যাকেট জানতে পেরেছিল, এইটাকে প্রমাণ লোপাট করা হলো, বা আরও সেই সঙ্গে অন্য কিছু ছিল, জানি না। ইনভেস্টিগেশন প্রপারলি এগোতে পারলে এগুলো বেরোবে, তা না হলে এই যে আরও 7 দিন সময় চেয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, এভিডেন্স লোপাট করার চেষ্টা করছে। কারণ সিসিটিভি ক্যামেরা ক্যান বি ক্রাস্ট, বাট মেমোরি তো ক্রাস্ট হয়নি। সে মেমোরিগুলো কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? আর সেই মেমোরি দেখে কেন আর অন্য ক্রিমিনালদের অ্যারেস্ট করা হয়নি? আজ হয়ে গেল 3 দিন। অর্থাৎ ইনভেস্টিগেশন, সত্যিকার ইনভেস্টিগেশন করার ইচ্ছে নেই, পেছনের আসল ক্রিমিনালদের সেভ করা হচ্ছে। এই সামনের সিভিক ভলেন্টিয়ারটাকে এই খাড়া করে একদম জনগণকে চিট করা হচ্ছে, ডক্টর স্পন্দনকে চিট করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে। আমি এবার চলে যাব একটা অন্য প্রেক্ষাপট, ক্রিমিনোলজির প্রেক্ষাপটে। মনে রাখবেন, মমতা ব্যানার্জি পলিটিক্যালি যে ঘরানার লোক, সে ঘরানা কংগ্রেস ঘরানা থেকে এসছে। কংগ্রেস ঘরানার যে ক্রাইমস লিস্ট, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, যে ক্রাইম লিস্ট, সেই ক্রাইম লিস্টের দিকে তাকালে, যে ক্রিমিনাল বিহেভিয়ার্স অ্যান্ড ক্রাইম লিস্ট অ্যান্ড ক্রাইমস অ্যান্ড কিলিংস, এই ব্যাকরণ দেখলেই মমতা ব্যানার্জির জামানায় যে কিলিংসগুলো হয়েছে তার একটা আইডিয়া হয়ে যাবে, কি মেথডে হয়েছে, কীভাবে এভিডেন্সগুলোকে লোপাট করা হয়েছে। আমি আবার বলেছি বহুবার, জওহরলাল নেহরুর আসল পরিচয় এটা নয় যেটা আপনারা জানেন, যে আসল বায়োলজিক্যাল মাদার অ্যান্ড বায়োলজিক্যাল ফাদার ইজ ডিফারেন্ট, হোয়াট ইউ নো, অ্যান্ড মুসলিম। মোহনদাসের বায়োলজিক্যাল ফাদার ইজ ডিফারেন্ট বলেছি। ইন্দিরা গান্ধী পুরো ডাইনাস্টি যে ক্যাওটিক অরিজিন, মমতা ব্যানার্জির অরিজিন ইজ মিস্টেরিয়াস, অ্যান্ড তার পলিটিক্যাল কালচার কংগ্রেস কালচার থেকে, মাফিয়া কালচার। আমি আজকে নোট দিয়েছি, ভারতবর্ষের রাজনীতিতে 4 জন মহিলা, ইন্দিরা গান্ধী, জয়ললিতা, মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, নটোরিয়াস ক্যারেক্টার, মাফিয়া ক্যারেক্টার। এই মাফিয়া ক্যারেক্টার হচ্ছে ওরা নিজেদের স্বার্থে যে কোনো লোককে ব্যবহার করবে। নিজেদের স্বার্থে যে কোনো লোককে ব্যবহার করবে, নিজেদের স্বার্থে কোথাও একটু আঘাত লাগে, যে কাউকে এলিমিনেট করতে ওদের কোনো সময় লাগবে না। ভেরি
এই জায়গাটা ভেরি শার্প, ভেরি ক্লিয়ার। যে কাউকে ডিসন করা, এলিমিনেট করা কোনো একদম সময় নেয় না। আমি ইভিন এরা প্রমাণ লোপাট করতে ওস্তাদ, এবং ইভিন নিজেদের স্বার্থে নিজেদের লোককেও খুন করতে পারে এরা। আমি বহুবার বলেছি, স্বার্থ ওদের কাছে বড় কথা, নিজেদের স্বার্থ একদম। এই জায়গাটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি জোরে, কারণ ক্রিমিনোলজির বেসিক জায়গা না জানলে আপনারা, অ্যাপ্লাইড সাইকোলজি অ্যান্ড ক্রিমিনোলজির বেসিক জায়গা না জানলে আপনারা আজকের আরজি করের এই দুর্ভাগা অভয়ার ট্র্যাজেডির কারণটা বুঝতে পারবেন না, এবং কেন এভিডেন্স লোপাটের চেষ্টা হচ্ছে, কিভাবে হচ্ছে। আপনি একদম অরিজিন দেখুন। মোহনদাসের খুন, মোহনদাসের খুনে কে লাভবান? নাথুরাম গডসে লাভবান হয়েছে কি? আর নাথুরাম গডসের লেভেল, গান্ধীর লেভেল কি এক? একটা স্ট্যাটাসে ইকুয়াল লেভেল না হলে স্বার্থের সংঘাত আসে না। নাথুরাম গডসের লাভ হয়নি, ক্ষতি হয়েছে, তার দলের ক্ষতি হয়েছে, তার সঙ্গীদের ক্ষতি হয়েছে। লাভ হয়েছে কার? লাভ হয়েছে নেহেরুর, কংগ্রেসের। যে জন্য দেখবেন মোহনদাসের হত্যা মামলার সমাপ্তির আগেই নাথুরামকে ফাঁসি দেওয়া হয়েছিল তাড়াহুড়ো করে। এক্ষেত্রেও তাই, এই সিভিক ভলেন্টিয়ারকে ধরে একে ঝুলিয়ে দাও আর অন্য আসল ক্রিমিনালদের সেভ করো, সেভ করো। এই নিয়ে আমি আলোচনা করেছি। নাথুরাম গডসের গুলি থেকে গুলি বেরিয়েছিল, অন্য গুলিগুলো কোনখান থেকে এসেছিল, তার পোস্টমর্টেম রিপোর্ট কোথায়, তার পেপার্স কোথায়, যে কোর্ট প্রসিডিংসের পেপার্স কোথায়? Why not the case was allowed to be completed, then the hanging of the Nathuram Godse? Why was the hurry of hanging Nathuram Godse? এবং যখন 1978-এ, যখন 77-এ Morarji Desai became Prime Minister, he wanted to reopen the Mohandas Gandhi murder case. But alas, his officers could not find the papers, files of the Mohandas Gandhi murder case. All papers were destroyed. Vital papers destroyed. Then come to the mysterious death of the Sanjay Gandhi. প্লেন ক্র্যাশ হলো সকালবেলায় সাফদারজং এয়ারপোর্টে, দৌড়ে গেলেন ইন্দিরা গান্ধী। সেইখান থেকে প্রথম কি, সঞ্জয়ের দেহ থেকে, কোমর থেকে আর আর্মস থেকে দুটো মাদুলি খুলে নিলেন, ঘোষণা করেছিলেন একদম, আমি একটা তদন্ত কমিটি বসালাম, পরের দিনে খবরের কাছে লোক খুঁজে খুঁজে দেখবেন। সন্ধ্যাবেলা রেডিও ব্রডকাস্ট, এনকোয়ারি উইথড্রন। কেন? কারণ ইন্দিরা গান্ধী বুঝে গেছিল যে হত্যাকাণ্ডের পেছনে এমন একটা মানুষ আছে, তাকে এক্সপোজ করলে তার নিজের ইন্টারেস্টে আঘাত পড়ে যাবে। সেইখানটা সাহস করে এগোতে পারলেন না। কি ট্র্যাজেডি! এই ফ্যামিলি কত লোককে খুন করেছে নিজেদের স্বার্থে, নিজেদের। আমি এই জন্য বললাম না, ইজি টু রাইট এ উলফ, একটা বাঘের ঘাড়ে চেপে ক্ষমতায় বসা সহজ, বাঘের পিঠ থেকে নেমে আসা সহজ না। তারপর ইন্দিরা গান্ধীর হত্যা, কি ট্র্যাজেডি! ইন্দিরা গান্ধীর হত্যা, তখন তো কংগ্রেস গভর্নমেন্ট, রাজীব নিজে তো গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, যে ব্রুট মেজরিটি কমিশন তো তৈরি হয়েছিল, তার এনকোয়ারি রিপোর্টটা কোথায়? সেটা পার্লামেন্টে কেন সাবমিট হলো না? সেটা কেন আজও দেশবাসী দেখতে পায় না? কি দুর্ভাগ্য! নিজের লোকেরা ইনভলভ, নামগুলো সেখানে আছে, আবার সেই ভয়। কি ট্র্যাজেডি ইন্দিরা গান্ধীর, কি ট্র্যাজেডি কংগ্রেসের। ওই বললাম, প্রমাণ লোপাট হচ্ছে একদিকে, আর 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 কি, আর এই যে নটোরিয়াস লোকেরা, যারা
এই খুন জখমের রূপ দিয়ে যারা ক্ষমতায় আসে, টিকে থাকতে চায়, যারা বাঘের পিঠে চেপে ক্ষমতায় আসে এবং ক্ষমতা দখল করে এবং রুল করে, বাঘের পিঠ থেকে নাম চেষ্টা করলেই বাঘ তাদের খেয়ে ফেলে। তারপর রাজীব গান্ধীর হত্যা। ভাই, রাজীব গান্ধীর ইনভেস্টিগেশন ফাইল, ইনকোয়ারি ফাইল, সোনিয়া গান্ধী তখন গভর্নমেন্টের মেন ফোর্স। কোথায়? ইউপিএ গভর্নমেন্ট ফাইল কখনো দেখিয়েছে এরা পার্লামেন্টে বা জনগণকে? কখনো। সেখানে তো একদম ভেতরের লোকেরা, কারণ এই হত্যাকাণ্ড হয়েছিল পুত্রচিকে সেভ করার জন্য। পুত্রচি হচ্ছে সোনিয়া গান্ধীর বয়ফ্রেন্ড কাম কাকা, ইটালিয়ান, যে ওয়েপন্স ডিলার, যে ওয়েপন্স ডিলারের ডিলিংসের জন্য ফেঁসে গিয়েছিল একদিকে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, আর ওদিকে সুইডেনের প্রাইম মিনিস্টার পামলে। ওদিকে পামলে খুন হয়েছিল, এদিকে রাজীব খুন হয়ে গেল, আর পুত্রচি সেভড হয়ে গেল, সোনিয়া ফ্রিড হয়ে গেল। কি ট্র্যাজেডি! এবং আপনারা জানেন, ভারতবর্ষের এই জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর পিরিয়ডে অন্তত 1 ডজন ভারতবর্ষের টপ মোস্ট সায়েন্টিস্ট ইন অ্যাটমিক অ্যান্ড মিসাইল সব খুন হয়েছে। কারো এগেনস্টে গভর্নমেন্ট একটা এফআইআর করেনি, ইনভেস্টিগেশন তো দূরের কথা। এরা হচ্ছে ইনভেস্টিগেশন করতে চায় না, তদন্তকে নষ্ট করে নিজেদের স্বার্থে। কিন্তু নিয়তি, ইতিহাস বড় ভয়ঙ্কর। মমতাও এক্ষেত্রে এই একই খেলা খেলছে, কারণ কোথাও একটা ওনার লোকেদের স্বার্থে আঘাত লেগেছে। সেই স্বার্থে আঘাতের জন্যেই এই আরজিকর মেডিকেল কলেজের এই দুর্ভাগা অভয়ার এই পরিণতি, গ্যাংরেপ এবং খুন। একটা জিনিস আবার মনে করিয়ে দিচ্ছে, বাঘের পিঠে চেপে রাজনীতি করা শুরু করছেন, এই বাঘ আপনাদের একদিন খেয়ে ফেলবে। নিজের তৈরি করা এই শয়তানগুলো, এই ফ্রাঙ্কেনস্টাইনগুলো একদিন আপনাকে খাবে। আপনি যতই ধূর্তামি করুন, এ থেকে মুক্তি নেই। আর আমি দেশবাসীকে একটা কথা বলি, আর ডাক্তারদের একটা কথা বলি, আজ যদি এই সরকারকে বাধ্য না করে এই দুর্ঘটনার সমস্ত তথ্যগুলো প্রকাশ্যে আনতে, আর একটা অভয়া তৈরি হবে। এই সরকার এবং আগের সিপিএম সরকার বহুবার, যখন ডাক্তাররা, সিস্টার্সরা, হেলথ ওয়ার্কাররা মার খেয়েছে, খুন হয়েছে, বহুবার বলেছে প্রোটেকশন দেবে। কারণ সব পুলিশ তো ওদের প্রোটেকশনের জন্য, এদের প্রোটেকশনের জন্য। যেখানে ওয়ার্কিং প্লেস প্রোটেকশন নেই, ডাক্তাররা কাজ করবে কি করে, সিস্টাররা কাজ করবে কি করে? গ্রামাঞ্চলের সিস্টারদের অবস্থা আরো কঠিন, আরো করুণ। ডাক্তারদের, সিস্টারদের রাস্তাঘাটে, ওয়ার্কিং প্লেসে, সারাউন্ডিংস মাফিয়া মস্তানদের অত্যাচারে মুখ বুজে সহ্য করতে হয়। অনেক ক্ষেত্রে অনেক সিস্টারকে কোনো মস্তানকে বিয়ে করতে হয়েছে, কারণ 7টা-8টা মস্তান হাত থেকে রক্ষা করার জন্য একটা মস্তানকে বিয়ে করে ফেলাটা সেফ, কারণ চাকরিটাকে বাঁচাতে হবে, ঘরের বাপ মাকে খাওয়াতে হবে। দিস ইজ দ্য সিচুয়েশন ইন বেঙ্গল। এটা আজকের নয়, লাস্ট 40 ইয়ার্সের, তারও বেশি। আজকের আরজিকর মেডিকেল কলেজের এই যে পাপের পাহাড় একদিনে তৈরি হয়নি, এটা বহু যুগ থেকে, বহু যুগ। আমি দুটো আর কথা বলে আমি থেমে যাব। আজকে কতক্ষণ হলো, বেশিক্ষণ কথা বলবো না। মনে রাখবে, দুটো কথা বলি। আরজিকর মেডিকেল কলেজ ক্যাম্পাস হচ্ছে মোস্ট পলিটিক্যাল ক্যাম্পাস আমার লাস্ট 50 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে। কারণ আমি ডাক্তারদের ঢোকা থেকে আমার হয়ে গেল আজকে 50 ইয়ার্স হয়ে গেল। আরজিকর মেডিকেল কলেজ, আর আরজিকর আমাদের যখন প্রি মেডিকেল শুরু হয়, ব্যাচের একটা অংশ আরজিকরে যায়, একটা অংশ অন্য কলেজে যায় পড়াশোনা। তারপরে আমরা NRSে এলাম। এই যে তখন 4টা মাত্র মেডিকেল কলেজ MBBS পড়ানোর জন্য, তখন পিজি ওয়াজ নট এ টিচিং হসপিটাল, ওটা অনলি ফর দ্য পোস্ট গ্রাজুয়েট ছিল। MBBS মেডিকেল কলেজ, NRS, আরজিকর, ন্যাশনাল, অনলি 4টা। সুতরাং 4টায় কোথায় কি হচ্ছে, বন্ধু বান্ধবরা আমরা এক্সচেঞ্জ করছি। আরজিকর মেডিকেল কলেজ ইজ দ্য মোস্ট পলিটিক্যাল, আর অলওয়েজ প্রো রুলিং। কংগ্রেস জামানায় ছাত্ররা হচ্ছে ছাত্র পরিষদ,
একদম কংগ্রেসের দুর্গ, কোনো রিবেল ভয়েস নেই। সিপিএম যেমন পুরো সিপিএম, টিএমসির সময় পুরো টিএমসি, কোনো রিবেল ভয়েস করে অ্যালাউড করে না। অন্য কোনো ক্যাম্পাসে তবু অন্য কোনো ভয়েস আছে, কিন্তু আরজি করে কোনো রিবেল ভয়েস নেই। এনি রিবেল ভয়েস ইজ ক্রাস্ট। রুলিং পার্টির একটা দুর্গ, যে হোয়াট এভার কংগ্রেস অর সিপিএম অর টিএমসি, অন্য কোনো ভয়েস, অন্য কিছুকে ওরা অ্যালাউ করবে না, দে আর ক্রাস্ট। আমি তো একটা কি নটোরিয়াস জায়গা আরজি করে আমার সেকেন্ড ফেজটা ওটা আমার তৈরি হয়েছিল। প্রথম ফেজটা 86 থেকে 92, ইয়েস, আর ওটা তার সেকেন্ড ফেজটা হলো 95 থেকে সম্ভবত 2003 পর্যন্ত। তো এই ফেজে আমার সেই ঘটনা আমি কালকে একটু উল্লেখ করেছিলাম। তখন প্রেস মিট করে বলেছিলাম যে কোনো অ্যাসিড ডিএনএ টেস্ট করা সম্ভব নয়, উইথ আর্গুমেন্টস অ্যান্ড ডকুমেন্টস। তার পরের দিন যখন সকালে আমি মেডিকেল কলেজে আরজি করে ঢুকছি, এই সিপিএম আশ্রিত ডাক্তার, তারা হচ্ছে এইচএসডি সংগঠন, ডাক্তারদের একটা সংগঠন তখন তৈরি হয়েছিল, সিপিএমের এইচএসডি নেতারা আমাকে ভার্বেলি অ্যাটাক করেছিল এবং আমাকে শোকজ ফেস করতে হয়েছিল কেন আমি এই কথাটা বলেছি। দেখুন, এই যে কথাটা, তো এ তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিলেটেড কিছু না, এবং আরজি কর মেডিকেল কলেজ রিলেটেড নয়, ওয়েস্ট বেঙ্গলের কোনো ব্যাপার নয়, এটা সম্পূর্ণ একটা ন্যাশনাল ইস্যু, সেই সংক্রান্ত। দেখুন, সিপিএম পার্টির স্বার্থ, সিপিএম কখনো চায় না নেতাজি মিস্ট্রি, নেতাজি সম্বন্ধে কোনো রকম গবেষণা আলোচনা, এটা ওরা পছন্দ করে না। স্বার্থে আঘাত লেগেছে। You have to face the verbal attack and humiliation and showcase, and I have to tackle that. This campus. সব কলেজেই কম বেশি নোংরা লোকেরা ছিল, ক্রিমিনালরা ছিল। আরজি কর দুটো কথা বলে দিলাম, ইটস দ্য মোস্ট পলিটিক্যাল ক্যাম্পাস। রিবেল ভয়েস ইজ নট অ্যালাউড টু পারসিস্ট। জানি না কখনো কখনো কিছু হয়েছিল কিনা, কিন্তু আমার জানার মধ্যে দিস আরজি কর। আর একটা জিনিস বলে রাখি, আরজি কর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আমি তো 13 বছর ছিলাম। আমার যদি অরিজিন বলেন, আমার অরিজিনটা মূলত হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ, এমবিবিএস এম এর সব 18 বছর ওখানে আমি প্রথম। আমি একটাই বলি, যদি আরজি করের ওয়ার্ক নেচার যদি খারাপ কেউ করে থাকে, ধ্বংস করে থাকে, ইট ইজ আরজি কোরিয়ানস। আরজি কোরিয়ানরা দর্প করে, তারা খালপাড়ের ডাক্তার, তারা খালপাড়, তারা ওখানে, তারা সব থেকে, আমি দেখেছি সব থেকে ফাঁকিবাজ। আমরা আরজি কোরিয়ানস আর আমরা রুলিং পলিটিক্যাল পার্টির সেক্রেটারি, এই দুটো সুবিধা নিয়ে ওরা সব থেকে ফাঁকিবাজ। একটা কথা প্রচলিত ছিল, আরজিকর মেডিকেল কলেজের গেট দিয়ে 12টার মধ্যে যে গাড়িগুলো বেরিয়ে যায়, ওগুলো সব এক্স আরজিকরদের, যারা ওখানে ডাক্তার হয়ে এখন পোস্টিং আছে। যারা 12টার পরে বেরোয়, তারা অন্য মেডিকেল কলেজের প্রোডাকশন, তারা আরজি করে চাকরি করতে এসেছে 12টার পরে। এবং এরা আরজি করের এই যে আরজি করে, আমরা আরজি কোরিয়ান, আমরা খালপাড়, আমরা আমাদের মাদারকে খুব ভালোবাসি, মাদার ইনস্টিটিউশন ভালোবাসি, এই নিয়ে শুধু সুবিধে লুট করেছে। আরজি করের কোয়ালিটিকে ওরা ইমপ্রুভ করতে দেয়নি, শুধু নিজেদের ইন্টারেস্টের সাথে পড়ে গেছে, ধ্বংস করে গেছে একটা ডিপার্টমেন্টকে। বরং যারা বাইরে থেকে এসেছিল অন্য কলেজের, তাদেরকে দেখা গেছে সন্ধ্যে পর্যন্ত, সিনিয়র টিচারদের দেখা গেছে সন্ধ্যে পর্যন্ত। ইটস দ্য আরজিকর পিরিয়ড, আরজি কোরিয়ানস, বাই দ্যার পলিটিক্যাল পজিশনস অ্যান্ড মেন্টাল অ্যাটিটিউড, they have destroyed আরজিকর in different places. আরজিকরের পাপ আজকের নয়, আস্তে আস্তে পেন্টা হয়েছে। এরকম পাপ সব জায়গাতেই আছে, সব জায়গাতেই আছে। এনআরএসও আছে, পিজিতেও আছে, মেডিকেল কলেজেও আছে, সব জায়গাতেই আছে। কিন্তু আরজিকর হ্যাজ গট আ সেপারেট ক্যারেক্টারিস্টিক্স। আর আমি আবার বলে যাচ্ছি, এই যে গ্যাংরেপ মার্ডারের পেছনে অনেকগুলো আরজিকরের মধ্যে মানি র্যাকেটস,
পলিটিক্যাল পাওয়ারের র্যাকেটস, অ্যান্ড আরেকটা জায়গায় এসে গেছে ড্রাগ র্যাকেটস। খুব সম্ভবত একটা কিছু এই দুর্ভাগা অভয়া দেখতে পেয়েছিল, তার এভিডেন্স লোপাটের জন্য এই জিনিসটা করা হয়েছে, বা আরও কিছু গভীর কিছু আছে যে এভিডেন্সগুলোকে লোপাট করতে চাইছে মমতা ব্যানার্জির পুলিশ। 7 দিন সময় চেয়ে নিচ্ছে, তারপরে সিবিআইকে দেবে, বলে দেখো সিবিআই কিছু করতে পারে, কারণ তার আগে এভিডেন্স লোপাট হয়ে গেছে। শুভরাত্রি। Definitely, main criminals are behind. Those who are being protected. Main criminals is not this drunken, this outsider, this civic police. Main brains and main criminals are behind. Those are being protected and protected. তাদের আরো বড় বড় ক্যাচ আছে, তারা হচ্ছে পার্টির আরো বড় বড় সম্পদ। শুভরাত্রি।